এই লোকজনের এখন কোনো সময় জ্ঞান থাকে না, 8টায় বললে আসে হলো 10টার সময়, কোনো মানে তাল জ্ঞান নেই যত সব। আরে রূপক, হ্যাঁ যা গরম পড়েছে মধ্যে এত তাড়াতাড়ি আসা সম্ভব না? তা বলে তো একটা সময়ের একটা, আমারও তো গরম লাগছে নাকি? তো অবশ্যই, কিন্তু এই উঠে ঠুটে আসতে তো সময় লাগে বলো, এই গরমকালে চান টান করে তো বেরোতে হয়। যাই হোক, আজকে কি বিষয় বলো, কি জানতে চাও? হেডমাস্টার, তাহলে যা গরম, হ্যাঁ তাতে চলো আমরা তাহলে একটু উত্তরবঙ্গের দিকে তো যাবোই। হ্যাঁ, তার আগে একদম প্রথমে দার্জিলিং চলে যাই। দেখো এই মুহূর্তে দার্জিলিং যাওয়ার আগে আগে আমাকে অঙ্কটা করতে হবে। বেশ, তাহলে প্রথমে অঙ্কে যাই। একদম ভোটের অঙ্ক, একদম দার্জিলিং চলে যাই। তাহলে দার্জিলিং, দার্জিলিং বলতে তোমার প্রথম কি মনে পড়ে? টুরিস্ট প্লেস অবশ্যই, বেশ, পর্যটন নির্ভর একটা জায়গা। চা, চা সকালে চা খেয়ে এসেছো? একদম, নাহলে এখানে খাওয়াতে পারি, কাছাকাছি ভালো চায়ের দোকান। একদম, সেটা তো আমরা এই অঙ্কটার পরে আমরা কি একটা বেশ 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 বেশ। তাহলে আজকে আমাদের আলোচনা হবে দার্জিলিং কে কেন্দ্র করে। দার্জিলিং এ মূল পর্যটন একটা ব্যাপার, চার একটা বিষয়, কিন্তু এই দার্জিলিং, দার্জিলিং লোকসভা কেন্দ্র এমন একটা লোকসভা কেন্দ্র যেটা কিনা গত 15 বছর ধরে বিজেপির দখলে। একদম, এবং আমি যদি খুব ভুল না করি, তৃণমূল কংগ্রেস এই লোকসভা আসন কোনোদিন জিততে পারেনি। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে প্রায় 13 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু এই লোকসভা কেন্দ্র তৃণমূল জিততে পারেনি। এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে পাহাড় আছে, সমতল আছে, তবে আমরা চিরকাল দেখেছি যে পাহাড়ে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলো আছে, সেখানে গোর্খাল্যান্ডের ইস্যুটা অবশ্যই চলে আসে। তাদের যে দাবি দাওয়া, তাদের যে বিভিন্ন ইস্যু, সেটাই কিন্তু দার্জিলিং লোকসভার ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক হয়ে যায়। একদম, মানে কারণ এই যে ছোট দলগুলো তারা কোন দিকে যাবে, হামরো পার্টি কোন দিকে যাবে, বিনয় তামাং কাকে সাপোর্ট করবে, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় দার্জিলিং রাজনীতিতে। দার্জিলিং এ ছোট দল যে পার্টিকে সমর্থন করবে, দেখা গেছে দার্জিলিং এ তারাই জিতে এসেছে। সেটা 2009 সালে যশবন্ত সিনহা, 2014 সালে সুরিন্দর সিং আলুওয়ালিয়া, 2019 সালে রাজু বিস্তা। এবং মজার ব্যাপার, বিজেপি কিন্তু এবার ওখানে প্রার্থীকে রিপিট করেছে। একদম, যদিও হর্ষবর্ধন শ্রিংলার কথা শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত শ্রিংলা কিন্তু প্রার্থী হয়নি, রাজু বিস্তাকেই টিকিট দেওয়া হয়েছে। এবার 2019 সালে বিজেপি এখানে প্রায় 4 লক্ষের বেশি মার্জিনে জিতেছিল, 4,13,443। এবার এই দার্জিলিং লোকসভার মধ্যে কোন কোন বিধানসভাগুলো পড়ে? দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সমতলের 4টে কেন্দ্র। এর মধ্যে উত্তর দিনাজপুরের একটা বিধানসভা পড়ে, চোপড়া। আর সমতলের দার্জিলিং জেলার 3টে কেন্দ্র পড়ে, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি। এবার আমি 2019-এর ম্যাপটা তাহলে দেখে নেই একদম কি পরিস্থিতি ছিল। এইটা হলো 2019 সালের রেজাল্ট। মানে বোঝাই যাচ্ছে, আমরা এখানে বলেই দিয়েছি যে 1 লাখের বেশি মার্জিন হলে পরে তাহলে তার রংটা এইরকম হবে। এটা 4 লক্ষের উপরে মার্জিন। আমি যদি খুব ভুল না করি, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মার্জিনে জিতেছিলেন যে প্রার্থী, তিনি বিজেপি রাজু বিস্তা। ঠিক আছে, এবার একই সঙ্গে এখানে আমরা যদি দেখি, বিজেপির পার্সেন্টেজ অফ ভোট শেয়ার ছিল প্রায় 60%। হিউজ। টিএমসি 27%, লেফট সিপিএম এর ক্যান্ডিডেট ছিল 4%, আর কংগ্রেসের ক্যান্ডিডেট পেয়েছিল 5। সো এটাকে যদি ধরি একসাথে এবার 9%। এখানে আমি যদি তলার থেকে যাই আস্তে আস্তে, এখানে ভোট বৃদ্ধির কোনো সম্ভাবনা কি তুমি আদৌ দেখছো? খানিকটা দেখছি, এটা 2021টা দেখলে আরো বোঝা যাবে। এখনই আমি সেই জায়গাটায় আসতে চাইছি না, কিন্তু এখানে যদি দেখা যায়, দার্জিলিং লোকসভার 7টা বিধানসভার মধ্যে 2019 সালে বিজেপি 6টা বিধানসভাতে এগিয়ে ছিল। একমাত্র চোপড়া কেন্দ্র, যেটা কিনা সংখ্যালঘু অধ্যুষিত একটি বিধানসভা কেন্দ্র, সেই চোপড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রায় 45,000-এর লিড পেয়েছিল। এবং এবারও চোপড়ার যিনি তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান, তিনি কিন্তু বলেছেন যে এখানে প্রচুর লিড দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। ফলে সার্বিকভাবে এখানের ভোটটা কতটা হবে এবং চোপড়া কতটা তৃণমূলকে লিড দেবে, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে এই লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে। এবার আমরা যদি দেখি এবারে কারা কারা প্রার্থী হয়েছে,
এবারে এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে, তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে। আর একই সঙ্গে আমরা যদি দেখি বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী এবং হামরো পার্টির সমর্থিত প্রার্থী মুনিশ তামাং, অধ্যাপক মুনিশ তামাং এক্ষেত্রে দেখতে হবে অজয় এডওয়ার্ডের সাপোর্ট পাচ্ছে। অজয় এডওয়ার্ডকে আমরা অনেকেই গেলে পরে দার্জিলিং এ একটি কফি শপ আছে গ্লেনারিস, সেখানে অনেকেই খাই, তো সেই গ্লেনারিসের কর্ণধার হলেন অজয় এডওয়ার্ড। যদিও গ্লেনারিস আমাদের স্পন্সর করছে না, এটাই হলো ব্যাপার। তো সেই অজয় এডওয়ার্ড সাম্প্রতিককালে একটি দল তৈরি করলেন হামরো পার্টি এবং দার্জিলিং পুরসভার নির্বাচনে চমকপ্রদ ফলাফল করলেন। হ্যাঁ, তো সেই অজয় এডওয়ার্ডের সাপোর্ট কিন্তু মুনিশ তামাং পাচ্ছেন। তো এখানে অজয় এডওয়ার্ড একটা ডিসাইডিং ফ্যাক্টর, স্পেশালি দার্জিলিং বিধানসভার ক্ষেত্রে। এবং তার থেকেও বড় ব্যাপার, এই লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন বিজেপিরই একজন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। এবার এই বিষ্ণু প্রসাদ শর্মা শেষ পর্যন্ত কি খেলা দেখাবেন সেটা বলা কিন্তু খুব কঠিন। এবার এখানে দেখতে হবে, দেখো 2021-এর রেজাল্ট কি ছিল। আমি যদি 2021-এর রেজাল্টটা দেখি, দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2021 সালে বিজেপির যে লিডটা এখানে ছিল 4,13,443, সেই লিডটাই কমে এলো 1,62,768। কিন্তু তবু বিধানসভার নিরিখে যদি এই ফল ধরে রাখতে পারে বিজেপি, হ্যাঁ, কিন্তু অনেক নয় কি তোমার মনে হয়? অবশ্যই এটা অনেক, কারণ মাথায় রাখতে হবে লোকসভা নির্বাচনটা মোদির ভোট, এটা একটা ফ্যাক্টর। বিধানসভা নির্বাচন দিদির ভোট, ফলে সেই ক্ষেত্রে যদিও রঙের খুব একটা পরিবর্তন হয়নি, তার কারণটা খুব বোঝাই যায়, যেহেতু আমরা 1 লাখকে এখানে ইন্ডেক্সে দেখিয়েছি, ফলে রঙের পরিবর্তন হয়নি। কিন্তু এখানে আমি বলবো দর্শকদের বোঝানোর জন্য, এখানে কিন্তু বিজেপি যে মার্জিনটা ছিল 4,13,000, মানে এখানে পরিষ্কার ভাবে বিজেপির মার্জিন কমছে। যদি দেখি প্রায় 2.5 লক্ষ মার্জিন কমছে। এবং যদি পার্সেন্টেজ অফ ভোট শেয়ার আমরা দেখি, তাহলে আসবে এখানে 44% বিজেপি, যেটা ছিল 60%, তৃণমূল 32%, আর SM সংযুক্ত মোর্চা 6%, সংযুক্ত মোর্চা 6%, তো 9% থেকে ভোট কমছে, ভোট লস করছে। তো আমরা এবার রূপক একটা জিনিস তোমার থেকে বুঝতে চাই, এই যে লস করছে, আমি দার্জিলিং এর ডেমোগ্রাফিটা একটু আগে বলে দেই। দার্জিলিং এ কিন্তু SC ভোট 19%, ST ভোট 19%, আর মুসলিম এম ফ্যাক্টর সেটা মূলত চোপড়া 12%। সংখ্যালঘু একটা বড় ফ্যাক্টর দার্জিলিং এর জন্য। এবার এই যে ভোটটা কমলো, বিজেপির যে 16% ভোট কমলো, এটার এবং তৃণমূলের এখানে প্রায় 5% ভোট বাড়ছে, তার কারণটা হলো গিয়ে দার্জিলিং এর ক্ষেত্রে যেটা একভাবে পাহাড় রিয়াক্ট করতো প্রত্যেকটা ইস্যুতে, সেটা কিন্তু ভেঙে গেছে। মমতা ব্যানার্জি অত্যন্ত কুশলী ভাবে পাহাড়ের যে একমুখী যে চিন্তা, সেই বিষয়টাকে ভেঙে দিয়েছেন। এখন পাহাড়ের একটা অংশ তৃণমূলের সঙ্গে আছে, অনিক থাপাদের যে সংগঠন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিমল গুরুংদের ফ্র্যাকশনটা বিজেপির সঙ্গে আছে, অজয় এডওয়ার্ড তারা আবার কংগ্রেসের সঙ্গে আছে। ফলে পাহাড় কিন্তু এই লোকসভা নির্বাচনে, যেটা গত লোকসভা নির্বাচন পর্যন্ত দেখা গেছে যে এক মুখে পাহাড় ভোট দিত, সেটা কিন্তু এবার হচ্ছে না। 1, 2, বিষ্ণু প্রসাদ শর্মা কার ভোট কাটবে? কিছুটা হলেও বিজেপির ভোট কাটবে। 3, সিএ একটা ইস্যু পাহাড়ের ক্ষেত্রে, কারণ যে গোর্খা মানুষেরা রয়েছেন এবং আমরা যদি দেখি নেপাল ভুটান থেকে যে শরণার্থীরা এসেছেন, ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা কিন্তু সিএ তে বলা হয়নি। ফলে সেই ক্ষেত্রে সেটা বিজেপির এগেইনস্টে যেতে পারে। আচ্ছা, এগেইনস্টে যদি যায় তাহলে কি এই 60% থেকে টোটাল সুইংটা তৃণমূল কংগ্রেসের দিকে ঢুকে যাবে? না, কিছু ভোট এখানে মুনিশ তামাং পাবে। আমি এটুকু বলতে পারি, 2021 সালে যে 6% ভোট ছিল বা
19 সালে যে 9% ভোট ছিল লেফট কংগ্রেসের, সেই ভোট বৃদ্ধি পাবে। যদিও এখানে বিনয় তামাং, যার কিনা পাহাড়ে কংগ্রেসের প্রার্থী হওয়ার কথা ছিল, শেষমেশ তিনি হননি, তিনি বেঁকে বসেছেন। তারপরেও আমি বলছি অজয় এডওয়ার্ডের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে পাহাড়ের রাজনীতিতে, সাম্প্রতিক কালের রাজনীতিতে বিশেষ করে। ফলে সেক্ষেত্রে অজয় এডওয়ার্ড কিন্তু একটা ভূমিকা নেবে কংগ্রেসের ভোট বাড়ানোর জন্য। তবে এখানে প্রশ্নটা হলো কংগ্রেস কতটা যেতে পারবে। এখানে 9% থেকে কংগ্রেস, আচ্ছা যদি এখানে এই ভোটটা কেটে নেয়, আমি ভোট কাটার অঙ্ক বলছি, যদি এই জোট ভোট কাটে তাহলে কি বিজেপি অ্যাডভান্টেজ নয়? বিজেপির ভোট কাটবে এখানে। আচ্ছা, এখানে তৃণমূলের ভোট কমার খুব জায়গা নেই, কারণ দেখো পরপর দুটো ইলেকশনে তৃণমূলের ভোট মোটামুটি একটা জায়গায় এখানে বৃদ্ধি পাচ্ছে, কম বেশি 30% আশেপাশে এখানে তৃণমূলের ভোট রয়েছে। এবং চোপড়া সেগমেন্টে কতটা তৃণমূল কি কাজকর্ম করতে পারবে, ওখানে তো খুব বিভিন্ন ধরনের ভাবে ভোটটা হয়, সকলেই বুঝতে পারছে। এবং 45,000 লোকসভা নির্বাচনে মার্জিন ছিল তৃণমূলের, সেই মার্জিন বিধানসভায় বেড়ে হয়ে গিয়েছিল 64,000। তো চোপড়া কতটা শান্তিপূর্ণভাবে ভোট হবে, চোপড়ায় মানুষজন কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এবং চোপড়ায় তৃণমূল কতটা অপোজিশনকে স্পেস দিচ্ছে, তার উপরে দাঁড়াবে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার। তবে তারপরেও বাম কংগ্রেসের ক্ষেত্রে এই আসন জয় সম্ভব না, মানে ইম্পসিবল বলে রাজনীতিতে কিছু হয় না। হাওয়া যদি কাজ করে দমদমে একটা সময় 1984 সালের নির্বাচনে আশুতোষ লাহা বলে একজন কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। 84 ওই হাওয়াতে আশুতোষ লাহা, তখন তো ওই পোস্টাল ব্যালটে কাউন্টিং হতো, উনি বাড়ি চলে গিয়েছিলেন। তারপরে শোনা গেছে মধ্যরাতে নাকি তাকে কংগ্রেসের ছেলেপুলেরা গিয়ে ডাকতে গেছে, তিনি তো ভেবেছেন যেটা হয় কংগ্রেসি কালচার, হয়তো মারধর করতে এসেছে যে প্রার্থী হেরে গেছে বলে। পরে জানা গেল আশুতোষ লাহা জিতে গেছে। একদম। তো মানুষের আবেগকে আমরা কখনোই উপেক্ষা করতে পারি না বিভিন্ন সংখ্যা তত্ত্ব দিয়ে। তাই ইম্পসিবল বলে কিছু নয়, কিন্তু ইমপ্রবেবল, বাস্তবের সাথে এই মুহূর্তে সঙ্গতিপূর্ণ নয় কংগ্রেসের জয়টা। যদি কংগ্রেস জিতে যায় তাহলে তো মিরাকেল হতে পারে। মাথায় রাখতে হবে রাজনীতিতে এরকম অনেক অঘটন আজও ঘটে। তবে এটা পরিষ্কারভাবে আমি বলতে পারি, এই 9% যে ভোট বাম কংগ্রেসের রয়েছে, এই 9% ভোট বাড়বে। এটা বেড়ে 14-15% কাছাকাছি যেতে পারে। খুব ভালো করলে এখানে ডক্টর মুনিশ তামাং জামানত বাঁচাতে পারেন। তাহলে এই কেন্দ্রে তুমি কাকে এগিয়ে রাখছো? শেষ বিচারে যেহেতু বিজেপির এটা ট্র্যাডিশনাল সিট, পশ্চিমবঙ্গে বিজেপির যদি ট্র্যাডিশনাল সিট মানতে হয় তাহলে এটা ট্র্যাডিশনাল সিট। হ্যাঁ, পাহাড় এবার বিজেপিকে তেমন ডিভিডেন্ড দেবে না, কিন্তু বিজেপি এগিয়ে থাকবে আমার যা বোঝাপড়া শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া, এবং এখান থেকে বিজেপি হিউজ লিড পাবে বলে আমার ধারণা। যেখানে পাহাড়ে 2021 সালের যদি আমি দেখি তাহলে আমি দেখতে পাবো যে কালিম্পং এ কিন্তু বিজেপির লিড ছিল 23,000-এর, দার্জিলিং কেন্দ্রে লিড ছিল 30,000-এর, আর কার্শিয়াং কেন্দ্রে লিড ছিল 40,000-এর। কিন্তু মাটিগাড়া, নকশালবাড়ি সেখানে বিজেপির লিড ছিল 70,000, শিলিগুড়ি কেন্দ্রে বিজেপির লিড ছিল 36,000, এবং শেষমেশ ফাঁসি দেওয়া কেন্দ্রে বিজেপির লিড ছিল 28,000। অর্থাৎ একটা মাটিগাড়া, নকশালবাড়ি বিজেপির ক্ষেত্রে সমস্ত পিকচারটাকে পাল্টে দিতে পারে, ছবিটা বদল করে দিতে পারে। তাই শেষ বিচারে এই আসনে 4,13,443 এই মার্জিনটা হওয়াটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইমপ্রবেবল, বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমি আজকে থেকে এপিসোডগুলোতে এই শব্দটা আমি ব্যবহার করব, কারণ সাম্প্রতিককালে অনেকে আমাকে বলেছেন যে আপনারা কি আবেগকে উপেক্ষা করছেন? না, আবেগকে আমরা উপেক্ষা করছি না, আমরা একটা প্রবণতা বোঝার চেষ্টা করছি মাত্র। বিভিন্ন নির্বাচনের ফলাফল এবং এবছরের যে ছবি বা অপটিক্স তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা মানুষের আবেগকে উপেক্ষা করতে পারি না। তাই ইমপ্রবেবল বলেই মনে হচ্ছে 4 লক্ষ। আমার ধারণা বিজেপি এই সিট জিতলে 2 লক্ষ থেকে 2.5 লক্ষের মধ্যে মার্জিন থাকবে এই কেন্দ্রে। শেষ বিচারে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, বিজেপি এগিয়ে রয়েছে বলে আমি মনে করি।
তবে আমরা কোনো রাজনৈতিক জ্যোতিষী নই, আমরা কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই। শেষ বিচারে কি হবে তার উত্তর পাওয়া যাবে 4 জুন, আর জনগণ সেটাকে বাক্সবন্দি করবে 26 এপ্রিল। আপনারা ততক্ষণ এই গরমের মধ্যে কলকাতায় যারা আছেন বা সমতল থেকে যারা এই ভিডিও দেখছেন, তারা এই ভিডিওটা দেখে একটু ঠান্ডা ঠান্ডা কুল ভাব নিতে পারেন, যদি নেওয়া যায় আর কি। আর যদি না পান তাহলে আর কি করবেন বলুন, আমাদের একটু গালমন্দ করে দেবেন। যেটাই করবেন কমেন্ট বক্সে করবেন, তাই তো সৃজন? একদম। আর কি আমাদের সাবস্ক্রাইব করতে হবে তো? অবশ্যই। এরকম সমস্ত কেন্দ্র নিয়ে আমরা কিন্তু কথা বলবো যে কি আসনে কি হতে চলেছে, কোন আসনে কি হতে চলেছে, কে জিততে চলেছে, কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে। তো সেইটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনার যে মতামত, আপনি কি মনে করছেন এই কেন্দ্রে কি হতে পারে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাদেরকে জানাতে হবে।